ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পরিবেশে অণুজীবের ভূমিকা নিয়ে। কৃষিকাজে খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ খাদ্য প্রস্তুতিতে এবং ওষুধ তৈরি করতে কিভাবে কাজে লাগে, কিভাবে সাহায্য করে অণুজীবেরা, চলো জেনে নিই। প্রথমে কৃষিকাজে অণুজীবের ভূমিকা। তার আগে চলো একটা কথা জেনে নিই। আমাদের জীবদেহ কী দ্বারা গঠিত জানো? অর্থাৎ আমরা প্রাণীরা এবং উদ্ভিদের শরীর অর্থাৎ কোষগুলো কী নিয়ে গঠিত? কোষগুলো গঠিত প্রোটিন দিয়ে। এই প্রোটিনের একটা মূল উপাদান হলো নাইট্রোজেন। তোমরা জানো যে গ্লুকোজের উপাদানগুলো কী কী? জানো নিশ্চয়ই। কী বলো তো? ঠিক, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ গ্লুকোজের সংকেত হলো C6H12O6, অর্থাৎ 6 ভাগ কার্বন, 12 ভাগ হাইড্রোজেন এবং 6 ভাগ অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হলো গ্লুকোজ। তেমনি প্রোটিন কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তার সঙ্গে নাইট্রোজেন দ্বারা গঠিত। অর্থাৎ প্রোটিনের একটা মূল উপাদানই কিন্তু হলো নাইট্রোজেন। তাহলে তোমরা সকলে বুঝতেই পারছো যে এই নাইট্রোজেন কতটা দরকার আমাদের পক্ষে। একটা মজার কথা জানো, এই নাইট্রোজেন কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না। আমরা তো ছাড়ো, উদ্ভিদেরাও গ্রহণ করতে পারে না। অথচ আমরা কিন্তু নাইট্রোজেনের সমুদ্রেই বাস করি। তোমরা নিশ্চয়ই জানো যে বাতাসের উপাদান সম্পর্কে। বাতাসের মধ্যে 77 ভাগ আছে নাইট্রোজেন, 20 ভাগ অক্সিজেন, বাকি অন্যান্য গ্যাসগুলো। তাহলে সবচেয়ে বেশি কী আছে না নাইট্রোজেন। 77 ভাগই হলো নাইট্রোজেন। অর্থাৎ নাইট্রোজেনের সমুদ্রে আমরা বাস করছি, অথচ নাইট্রোজেন নিতে পারি না। আমরাও পারি না, গাছেরাও পারি না। অথচ আমাদের টোটাল দেহটাই কিন্তু এই প্রোটিন দ্বারা গঠিত। দাঁতও একটা প্রোটিন, চুল একটা প্রোটিন, ত্বক একটা প্রোটিন, নখ একটা প্রোটিন, গোটা দেহটাই প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এই প্রোটিন আমাদেরকে, অর্থাৎ এই প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন আমাদেরকে কে সরবরাহ করে জানো? এই অণুজীবেরা। অর্থাৎ অণুজীবেরা যদি না থাকতো আমরা জীবেরা কোনোভাবে বেঁচে থাকতে পারতাম না। কীভাবে অণুজীবেরা আমাদের নাইট্রোজেন সরবরাহ করে অর্থাৎ কৃষিকাজে কীভাবে সাহায্য করে চলো একটু জেনে নেই। কতগুলো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে, যেমন অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। এরা করে কি জানো? এরা বাতাসের নাইট্রোজেনকে নিজের শরীরে ধারণ করে অর্থাৎ গ্রহণ করে নাইট্রোজেন যৌগ রূপে নিজেদের শরীরে আবদ্ধ করে রাখে বা নাইট্রেট রূপে নিজেদের শরীরে আবদ্ধ করে রাখে। এদের মৃত্যুর পর, কারণ এরা খুব বেশি দিন বাঁচে না, এদের মৃত্যুর পর এই নাইট্রোজেন যুক্ত যৌগগুলি মাটিতে মিশে যায়। উদ্ভিদেরা তখন মূল দ্বারা জলে দ্রবীভূত অবস্থায় এই সমস্ত নাইট্রোজেন যুক্ত যৌগগুলোকে তাদের শরীরে ধারণ করে এবং পুষ্টি কার্যে ব্যবহার করে। আমরা প্রাণীরা এই উদ্ভিজ্জ খাবারগুলো সংগ্রহ করে অর্থাৎ এগুলো খেয়েই কিন্তু আমাদের শরীরে ওই নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি। তাহলে বুঝতেই পারছো অণুজীবদের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। এবার চলো একটা মিথজীবী ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে নিই। তোমরা জানো, আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম, তার নাম হলো রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম সিম্বি গোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ ডাল জাতীয় যে কোনো গাছ, যেমন মটর, ছোলা, মুগ, মুসুর, এই সমস্ত গাছের শেকড়ে অর্বুদে বাস করে। অর্থাৎ শেকড়ের মধ্যে একটি সাবুর দানার মতো গঠন দেখতে পাওয়া যায়, যাকে বলে অর্বুদ। এই অর্বুদের মধ্যে বাস করে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো। এই ব্যাকটেরিয়াগুলো একই রকমভাবে বাতাসের নাইট্রোজেনকে গ্রহণ করে এবং নাইট্রোজেনযুক্ত যৌগরূপে নিজেদের শরীরে আবদ্ধ করে। এদের মৃত্যুর পর এই নাইট্রোজেনযুক্ত যৌগগুলো মাটিতে মিশে যায়, যেগুলি উদ্ভিদেরা তাদের মূল দ্বারা শোষণ করে। এখান থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। প্রশ্নটি হলো নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? চলো জেনে নেই কাকে বলে। অবশ্যই তোমরা এটাকে নোট করে নিও, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু এগুলো খুব বেশি। যে পদ্ধতিতে মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেট যৌগরূপে আবদ্ধ হয় তাকেই বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। এই কাজে সাহায্য করে কে? রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া। দেখো, প্রাণী বা উদ্ভিদ যখন মারা যায় তখন তাদের দেহ তো প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিন মানেই তার মধ্যে নাইট্রোজেন আছে। আর এই নাইট্রোজেনযুক্ত যৌগগুলো ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। অর্থাৎ মৃত উদ্ভিদ বা প্রাণী মারা যাবার পর তাদের দেহস্থিত প্রোটিন ভেঙে গিয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হয় অ্যামোনিফিকেশন। এটাও তোমরা নোট করো যে অ্যামোনিফিকেশন কাকে বলে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যামোনিফিকেশন কাকে বলে চলো জেনে নিই। যে পদ্ধতিতে মৃত জৈব বস্তু মধ্যে থাকা নাইট্রোজেনযুক্ত যৌগগুলো ভেঙে গিয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকেই বলা হয় অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলো হলো ব্যাসিলাস এবং সিউডোমোনাস। তাহলে দুটো ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে, আরও করে। তার দুটোর উদাহরণ দিচ্ছি আমরা, ব্যাসিলাস এবং সিউডোমোনাস। এবার চলো আমরা জেনে নিই নাইট্রিফিকেশন কাকে বলে। একটু আগে আমরা শুনলাম যে সিউডোমোনাস এবং ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেনযুক্ত যৌগ অর্থাৎ প্রোটিনকে ভেঙে অ্যামোনিয়ায় পরিণত করে। এবার এই অ্যামোনিয়াকে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রাইটে পরিণত করে। এরকম একটি ব্যাকটেরিয়ার নাম হলো নাইট্রোসোমোনাস। এই ব্যাকটেরিয়াটা কি করে না অ্যামোনিয়াকে কিসে পরিণত করে? নাইট্রাইটে পরিণত করে। কোন ব্যাকটেরিয়া? নাইট্রোসোমোনাস। পরে কি হয়? এই নাইট্রাইটকে আবার নাইট্রোব্যাক্টার নামে একটি ব্যাকটেরিয়া নাইট্রেটে পরিণত করে। তাহলে নাইট্রাইটকে কে নাইট্রেটে পরিণত করে? না
নাইট্রোব্যাক্টার নামক একটা ব্যাকটেরিয়া। তাহলে চলো সংজ্ঞাটা জেনে নিই। এটাকে কিন্তু অবশ্যই নোট করবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। যে পদ্ধতিতে অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে রূপান্তরিত হয় তাকেই বলা হয়, কি বলা হয় না, নাইট্রিফিকেশন। এই নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোর নাম হলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার। চলো এই স্টেপটাকে একটুখানি দেখে নিই আমরা। দেখো, নাইট্রোজেন যুক্ত থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। তাহলে এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, অ্যামোনিফিকেশন। সাহায্য করছে কে না, ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। আর কে না, সিউডোমোনাস নামক ব্যাকটেরিয়া। এবার আমরা দেখছি যে এই অ্যামোনিয়া শেষ পর্যন্ত কিসে পরিণত হচ্ছে না, নাইট্রেটে। ঠিক আছে, অ্যামোনিয়া শেষ পর্যন্ত কিসে পরিণত হচ্ছে না, নাইট্রেটে। তাহলে প্রথমে অ্যামোনিয়া কিসে পরিণত হয় না, নাইট্রাইটে। কে করে, অর্থাৎ অ্যামোনিয়াকে নাইট্রেটে কোন ব্যাকটেরিয়া করে, তার নাম হলো নাইট্রোসোমোনাস। তাহলে নাইট্রোসোমোনাস নামক ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে রূপান্তরিত করে। এরপর এই নাইট্রাইট পরিণত হয় নাইট্রেটে। কে সাহায্য করে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করতে না, নাইট্রোব্যাক্টার নামক একটা ব্যাকটেরিয়া। এই গোটা ঘটনাটাকে কি বলে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হওয়ার যে ঘটনা, তাহলে কি বলবো সংজ্ঞাতে, যে অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হওয়ার ঘটনা বা পদ্ধতিকেই বলা হয়, কি বলা হয় না, নাইট্রিফিকেশন। এই গোটা ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এবার চলো আমরা জেনে নিই যে আর কি কি ভূমিকা আছে, অর্থাৎ খাদ্য তৈরি করতে, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা। তোমরা দই পাততে তো বাড়িতে দেখেছো, মাকে দেখেছো বা বাড়ির বড় কাউকে দেখেছো। কি দেখেছো না, হালকা গরম দুধের মধ্যে আগে থেকে তুলে রাখা কিছুটা দইয়ের সাজা মিশিয়ে দেওয়া হয়, দিয়ে মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা রেখে দেওয়া হয় না নাড়িয়ে, তবেই দুধ দইয়ে পরিণত হয়। এখন এই দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, জানো, তার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা কি করে, এরা করে কি, দুধের মধ্যে কোন শর্করা থাকে জানো তোমরা, ল্যাকটোজ নামের একটা শর্করা থাকে। এই ল্যাকটোজ শর্করাকে এই ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, আর এই ল্যাকটিক অ্যাসিডটাই হলো দই। অর্থাৎ দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে কিন্তু এই অণুজীব, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা, যার নাম ল্যাক্টোব্যাসিলাস। এবার বেকারি শিল্পে পাউরুটি, কেক, এই সমস্ত প্রস্তুত করতে ইস্ট নামক একটা ছত্রাক কিন্তু ব্যবহার করা হয়। এবার হলো অ্যালকোহল তৈরি। এই অ্যালকোহল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন মেডিসিন তৈরি করতে, নেল পালিশ তৈরি করতে, এরকম বিভিন্ন কাজে কিন্তু অ্যালকোহল ব্যবহার করা হয়। এখন অ্যালকোহল কীভাবে তৈরি হয়, এই ইস্ট নামক ছত্রাক ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। অর্থাৎ এই ইস্ট নামক ছত্রাক ফলের রসে থাকা শর্করাকে ভেঙে দিয়ে কিন্তু অ্যালকোহল তৈরি করে। এবার ভিনিগার তৈরি। কিভাবে ভিনিগার তৈরি হয়, বাড়িতে তো নিশ্চয়ই রান্নার কাজে তোমরা ভিনিগার ব্যবহার করেছো বা বাড়িতে বড়দেরকে করতে দেখেছো। এই ভিনিগার কিভাবে তৈরি হয় জানো, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলকে অ্যাসিটোব্যাক্টার নামক একটা ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ভেঙে ভিনিগার তৈরি করে। তাহলে আরেকবার বলছি, অ্যাসিটোব্যাক্টার নামক একটি ব্যাকটেরিয়া অ্যালকোহলকে ভেঙে ভিনিগার তৈরি করে। এবার চলো ওষুধ তৈরিতে, অর্থাৎ ঔষধ প্রস্তুতিতে অণুজীব কীভাবে সাহায্য করে আমরা জেনে নিই। কিছু কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত জৈব যৌগ, অর্থাৎ এদের দেহ থেকে এক ধরনের পদার্থ, এনজাইম বা উৎসেচক নির্গত হয়, যেগুলি অন্যান্য ব্যাকটেরিয়াদেরকে কিন্তু মেরে ফেলে, অর্থাৎ অন্যান্য খারাপ ব্যাকটেরিয়াদেরকে মেরে ফেলে। এই সমস্ত জৈব যৌগ অর্থাৎ উৎসেচকগুলোকে সংগ্রহ করে সেগুলোকে বিশুদ্ধ করে তৈরি করা হয় অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের কাজ কি না, খারাপ ব্যাকটেরিয়াদেরকে মেরে ফেলা। ওই জন্য ডাক্তারবাবুরা আমাদের বিশেষ কোনো অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলে আমাদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেন। এই অ্যান্টিবায়োটিক খেলে আমরা ওই সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর হাত থেকে আমরা মুক্তি পাই। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের নাম হলো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, এগুলি কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমি 2টি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি হলো, নাইট্রোজেন সংবন্ধনে অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম।
কমেন্ট করে অবশ্যই জানাবে। আরেকবার বলছি, নাইট্রোজেন ফিক্সেশনে বা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম আমাকে কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, পাউরুটি প্রস্তুত করতে কোন অণুজীবকে ব্যবহার করা হয়? একবার বলছি, পাউরুটি প্রস্তুত করতে কোন অণুজীবকে ব্যবহার করা হয়? আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।